আচ্ছা ভাইয়া আমি যেটুক দেখাইছেন ওইটুকুই করছি, আর প্রথম ক্লাসগুলো একটু দেখতেছিলাম, ও তাই পুরোপুরি আচ্ছা, কাজ দেখেন সমস্যা নাই। তো যদি আমরা হলো ইনপুট টাইপ চেক বক্স দিই, যেমন হচ্ছে সাবজেক্ট দিলাম, যে সাবজেক্ট এরকম যে বাংলা এখানে লেখা থাকলো, ওয়াও। আমাদের পৃথিবীর প্রথম আশা কত যায় আসে। ভালোই তো। তো এরকম হলো যে আমাদের যেটা হ্যাঁ আর সাবজেক্ট। একটু জোরে কাজ। হ্যাঁ টিপু, টিপু একটু জোরে গা, এরা শুনবে। গানটা অফ করে দিলেন। আচ্ছা, সমস্যা নেই। যেমন এই যে আমি এখানে দিলাম যে সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট আছে। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এখানে অনেকগুলো আছে। এগুলো তো চেক বক্স আকারে আসবে। এখন তাহলে এটাতে যখন আমি সাবমিট দেব, এটার কি সবগুলোই এখানে কি আলাদা আলাদাভাবে নেম দেব? যেমন বাংলার জন্য এখানে বাংলা লিখে দেব, সাবজেক্ট বাংলা, ইংলিশের সময় সাবজেক্ট লিখে দেব ইংলিশ, ম্যাথের সময় সাবজেক্ট লিখে দেব ম্যাথ, ফিজিক্সের সময় সাবজেক্ট লিখে দেব ফিজিক্স। এরকম কি? আসলে এরকম না যে আপনি আলাদা আলাদাভাবে দিতে হবে না। আমাদের সবগুলোই তো সাবজেক্ট, সবগুলো সাবজেক্ট মিলেই আমাদের হলো যে একটা নেম ব্যবহার হবে। এরকম সাবজেক্ট নাম দিতে থাকতে পারে, যে সাবজেক্ট অ্যারে অথবা সাবজেক্ট যে কোনো নাম থাকতে পারে। একটা নাম, একটা নামের অধীনে সবগুলো ভেরিয়েবলই আমাদের থাকবে। তো আমি যদি শুধু একটাতে দেই, যেমন যখন আমাদের ইনপুট টাইপ সাবমিট হবে, যখন ইমেলটা দেব, এই জায়গায় জাস্ট আমি ভার্ডাম করে দেখি অথবা ইকো করে দেখি, ইকো পোস্ট, আমি শুধু এই সাবজেক্ট ভেরিয়েবলটা জাস্ট ইকো করে দেখব। যখন আমাদের এই ইমেলটা দেওয়া থাকবে সেই সময় আমরা সাবজেক্টটাকে প্রিন্ট করে দেখব। তো এখানে এই যে সাবজেক্টটা আমাদের আছে, তো এইখানে যদি আমি এরকম দিই যে সাবজেক্টের ক্ষেত্রে আমি এরকম দুইটা তিনটা দিছি, যে এখানে বাংলা দিছি আর হচ্ছে হিস্ট্রি দিছি আর ফিজিক্স দিছি। আমি যদি এখন সাবমিট দিই, তাহলে আমাকে কোন অ্যান্সারটা সে দেখাবে? সাবমিট দিলাম, ও আমি তো ইমেল এন্ট্রি দিই নাই, ইমেলটাও দিয়ে দিই, বাংলা দিলাম, ম্যাথ দিলাম, হিস্ট্রি দিলাম, এখন সাবমিট দিলাম। দেখেন আমার দেখাচ্ছে কি, হিস্ট্রি দেখাচ্ছে। এই যে এখানে হিস্ট্রিটা দেখাচ্ছে আমার, কিন্তু বাংলাটা দেখাচ্ছে না, ফিজিক্সও ম্যাথও দেখাচ্ছে না, আর এই দুটো না দেখে লাস্টেরটা দেখাচ্ছে। মানে সর্বশেষ যেই ভ্যালুটা আমরা রাখছি সেই ভ্যালুটা আমাদের দেখাই দিচ্ছে। তো এগুলো হলো যে রাখতে হয় অ্যারেতে। যদি চেক বক্সের এরকম ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালুগুলো প্রত্যেকটা মিলে একটা এরকম নেম থাকে, কিন্তু এই নেমটাকে অ্যারে হিসেবে নিতে হয়। যখন আপনি অ্যারেতে নেবেন, যখন অ্যারে হবে সেই সময় আপনাকে এখানে অ্যারে সাইন দিতে হবে। জাস্ট এই যে এরকম করে স্কোয়ার ব্র্যাকেট, এই স্কোয়ার ব্র্যাকেটটা সব প্রত্যেকটা চেক বক্সে দিতে হবে। এই যে এরকম চেক বক্সে দিলাম, তখন এই সবগুলো ডাটায় এই সাবজেক্টের ক্ষেত্রে পাবো। এর আগে যেমন হলো যে আমি তিনটা দিছিলাম, তিনটা আমি চেক বক্স সিলেক্ট করার পর আমি একটা পাইছি ভ্যালু সবার শেষেরটা। কিন্তু যখন আমি নেম দেব, নেমটাকে অ্যারে বানাবো, এই যে এগুলাকে যখন অ্যারে বানাবো, তখন আমি যতগুলোই দিব ততগুলোই আমি পাবো। কিন্তু যখন আপনি অ্যারে দিবেন, যখন এরকম অ্যারেকে ডিক্লেয়ার করবেন, এরকম করে অ্যারে বলবেন, তখন আপনি সরাসরি এগুলাকে আপনি প্রিন্ট করতে পাবেন না, ইকো করতে পাবেন না। এখন বলবে যে অ্যারে টু স্ট্রিং, তোর গান, এই যে দেখো আমার বন্ধু দেখে। আচ্ছা, যখন আমরা অ্যারে দেব তখন হলো যে এরকম, তখন আমরা সরাসরি এটাকে ইকো করতে পারবো না। এই যে এটাকে সরাসরি আমরা ইকো করতে পারবো না, অ্যারেগুলোকে সরাসরি ইকো করা যায় না। আচ্ছা, এখন যদি আমি সাবমিট দেই, আমাকে একটা ইরোর দেখাবে। এই যে এটা
অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এই রুটটা আছে। কারণ এই ভেরিয়েবলটা এখন যে আমাদের সাবজেক্ট নামে যে ভেরিয়েবলটা আছে, এই যে পোস্ট, এইটা এখন আমাদের ইয়াতে নাই। এইটা এখন আমাদের সরাসরি একটা সিঙ্গেল ভ্যালু নাই, এখানে মাল্টিপল ভ্যালু আছে। মাল্টিপল ভ্যালু কীরকম ভ্যালু আছে, আপনি যদি এটাকে এখন ভারডাম করেন, এরকম করে যদি আপনি ভারডাম করেন, তাহলে এর ভিতরে কতগুলো অ্যারের এলিমেন্ট আছে, সবগুলো অ্যারের এলিমেন্ট আপনি দেখতে পাবেন। যখন এই যে দেখেন এখানে অ্যারে আছে 3টা, এই দেখেন অ্যারে আছে 3টা। প্রথমে আছে এই যে বাংলা, দ্বিতীয়তে আছে ম্যাথ, তৃতীয়তে আছে হলো যে হিস্টোরি। 3টা অ্যারে আছে, 0 থেকে ইন্ডেক্স 0তে হলো ম্যাথ, বাংলা 1-এ হলো ম্যাথ, আর 2-এ হলো হিস্টোরি। আপনি যদি এরকম আরও কয়েকটা একসাথে দেন, যেমন ফিজিক্স আমি দেই নেই, সাবমিট দিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্টোরি, বাংলা, ইংলিশ, ম্যাথ। এখন অ্যারে আছে আমাদের 4টা। তো যখন আপনি এরকম অ্যারে দিয়ে নেবেন, তখন আপনাকে এই যে ইয়াটা থাকবে, অ্যারেটা থাকবে, সেই অ্যারেটাকে আপনাকে লুপ আকারে হলো প্রিন্ট করতে হবে। তা আমরা যদি লুপ আকারে নেই, যেমন এখানে আরেকটা ইফ কন্ডিশন দেই, ইফ ইজ সেট পোস্ট একার আচ্ছা, যখন আমাদের এরকম থাকবে যে পোস্ট সাবজেক্টটা আমাদের সেট থাকবে, সেই সময় আমরা এইখানে হলো যে আউটপুটটা দেখাবো। তো যখন আমাদের এগুলো অ্যারে হিসাবে থাকবে, এই পোস্টটা, এই সাবজেক্টগুলো আমাদের অ্যারে হিসেবে থাকবে, তখন আপনি যদি এগুলাকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে দেখতে চান, তখন সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, লুপ আকারে নিতে হবে। লুপ, যেমন এটা একটা এস, এখন এইটাতে আপনি ইকো সাবজেক্ট এরকম একটা ব্রেক দিতে পারেন, তাহলে আপনি প্রত্যেকটা সাবজেক্টের নাম এখানে দেখতে পারবেন। এই যে এটাকে ফর ইচের কাজ কি, একটা অ্যারেকে সিঙ্গেল সিঙ্গেল হিসাবে রূপান্তর করে না। ফর ইচটা আমরা যখন লুপ শিখছি তখন আমরা দেখছিলাম। তো এরকম ইনপুট দিয়েও আমাদের এরকম অ্যারে আসবে। তো মূলত এরকম করে দিলেই আমাদের রেজাল্ট আসার কথা। আমরা যদি এখন রিফ্রেশ দেই, এই যে দেখেন এইগুলা হয় আমাদের। এই যে বাংলাটা উপরে আছে, যে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স। এখন যদি আমি আবার দিই, যে ম্যাথ বাদ দিলাম, সাবমিট দিলাম, এই যে এখানে ফিজিক্স চলে আসছে। ঠিক আছে, আমি যদি 2টা দেই, তাহলে এখানে 2টা আসবে। যে এরকম করে তখন আপনার অ্যারেগুলো, যদি আপনার চেক বক্স ব্যবহার করেন, চেক বক্স ব্যবহার করলে এই মাল্টিপল ভ্যালু থাকলে, এরকম মাল্টিপল যদি সিলেকশনে, চেক বক্সের কাজেই তো হলো মাল্টিপল সিলেকশনের জন্য আমরা ব্যবহার করি। তা মাল্টিপল ভ্যালুগুলো ক্যাচ করার জন্য অবশ্যই আপনাকে অ্যারে ব্যবহার করতে হবে। আর অ্যারে ব্যবহার কিভাবে করবেন, এই নেমের ক্ষেত্রে এরকম জাস্ট থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই জায়গায় যদি আপনি থার্ড ব্র্যাকেট দেন, তখন আপনাকে যদি ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই এরকম করে আপনাকে ফর ইচ দিয়ে প্রিন্ট করতে হবে। এই ভ্যালুগুলো যদি আপনি ডাটাবেজে যখন আমরা সেভ করাবো, সেই সময় আমরা এইরকম করেই আলাদা টেবিল থাকতে পারে, সেখানে টেবিলে ইনসার্ট করাবো এরকম লুপের মাধ্যমে, অথবা আমরা এই অ্যারেটাকে আমরা সিরিয়ালাইজ করে পাঠাইতে পারি। ডাটাগুলোকে সিরিয়ালাইজ করে আমরা ডাটাবেজে থাকবে, সিরিয়ালাইজ নামে আলাদা একটা ফাংশন আছে পিএসপির, সেগুলো আমাদের আসবে। আর এটাই যদি আমাদের এরকম না করে, যদি আমরা ইনপুট টাইপ রেডিও দিয়ে করতাম, যেমন জেন্ডার, এরকম যদি থাকতো আমাদের, যেমন ইনপুট টাইপ রেডিও, তখন এখানে ভ্যালু আমাদের দেওয়া লাগতো যে মেল, তারপর এখানে নেম দিয়ে দিতে হবে, আরেকটা, তাহলে রেডিও, এখানে হলো ফিমেল, তাহলে নেম সেম থাকবে। হ্যাঁ, তো এই যখন আমাদের রেডিও বাটন হয়, রেডিও বাটনের ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা নেম থাকে না, মানে একই নেম থাকে, বাট এখানে অ্যাট এ টাইম
ভ্যালু কখনো ক্যাচ করে না, আপনার যে কোনো একটা ভ্যালু ক্যাচ করবে। যদি আমাদের এই দুইটা ভ্যালুকে ক্যাচ করার লাগতো তাহলে আমরা এরকম চেক বক্স ব্যবহার করতাম। আর রেডিও বাটনে সবসময় আপনার একটা ভ্যালুই ক্যাচ করবে। একটা ভ্যালু ক্যাচ করার জন্য এই নেমটা সবসময় সেম দিতে হয়, যে নেম যেটা দিছি আমরা এই নেমটা সবসময় সেম হবে। এটাকে যদি আমরা এখন প্রিন্ট করতে চাই, জাস্ট এটার মতো করেই যদি সেট দিয়ে, তাহলে এখানে সরাসরি আমরা প্রিন্ট করতে পাবো পোস্ট এখন যদি আমরা এগুলাকে সিলেক্ট করি, মেল সিলেক্ট করি, তাহলে আমরা এই যে মেল পাচ্ছি। তারপরে যদি আমরা ফিমেল সিলেক্ট করি তাহলে আমরা ফিমেল পাইছি। মেল সিলেক্ট করলে মেল, এখানে মেল, ফিমেল সিলেক্ট করলে ফিমেল। ঠিক আছে, এরকম করে হলো যে ইনপুট টাইপ রেডিওর ভ্যালুগুলো আমরা পাবো। তারপর আমাদের আরও অপশন আছে, হলো যে সিলেক্ট অপশন। আমরা এই মেল ফিমেলেরটা আরও এরকম করতে পারি, যেমন সিলেক্ট, তারপরে এরকম আমরা অপশন দিয়ে কাজ করছিলাম যে মেল, হ্যাঁ এখানে তাহলে ভ্যালু দিতে হয় মেল, তারপরে এখানে ফিমেল। এটা রেডিও বাটন করতে পারেন, অথবা এগুলো হলো যে কান্ট্রি সিলেকশনের সময় আমরা অনেক সময় সিলেক্ট ব্যবহার করে থাকি। এটাও নেম ব্যবহার করতে হবে, যে সিলেক্টের এখানে নেম থাকবে। যেমন এটার নাম দিলাম যে জেন্ডার, এই ভেরিয়েবলটা, এইটার মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে ক্যাচ করতে পারবো। এখানে আরেকটা দেওয়া থাকতে পারে যে সিলেক্ট, এটা ফাঁকা। তাহলে এই জেন্ডার ভেরিয়েবল যখন আমাদের অ্যাক্টিভ থাকবে সেই সময় আমরা আরেকবার এখানে জেন্ডার শো করাবো। মানে জেন্ডারটা আমরা রেডিও বাটন দিয়েও করতে পারি, আমরা এরকম ড্রপ ডাউন বক্স দিয়েও করতে পারি। এই যে এখানে ড্রপ ডাউন বক্স যেটা আছে, ফিমেল সিলেক্টেড আছে, সাবমিট দিলাম, এই যে ফিমেল আছে। আমরা যদি এখানে সিলেক্ট করি মেইল, এই যে মেইল আছে। হ্যাঁ, এটা আলাদা, এটারটা আলাদা। এখানে মেইল ফিমেল, এখানে মেইল সিলেক্ট করলাম, ফিমেল সিলেক্ট করলাম, তাহলে দুইটা দেখাবে, এই যে মেইল ফিমেল। মানে আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা হলো সিলেক্ট অপশন। এই সিলেক্টের মধ্যে আপনি আবার মাল্টিপলও ব্যবহার করতে পারবেন। মাল্টিপল বলতে অনেক সময় আপনার দরকার হইতে পারে যে এখানে তো আমি জেন্ডার সিলেকশনের জন্য দিছি, বাট আপনি অন্য কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে যাচ্ছেন যে মাল্টিপল আপনাকে দরকার ভ্যালুগুলো, যেমন চেক বক্সের মতো মাল্টিপল দরকার, তখন আপনার এইখানে আর একটা এট্রিবিউট যোগ করতে হবে, সেটার নাম হলো যে মাল্টিপল। এই যে মাল্টিপল, মাল্টিপল যখন আপনি এখানে বলবেন তখন অবশ্যই এটা অ্যারে হবে। এই যে মাল্টিপল বললেই আপনার এটাকে বলতে হবে যে অ্যারে, এই যে জেন্ডারটাকে বলতে হবে অ্যারে, মানে মাল্টিপল বললেই। আবার যেমন এই যে সাবজেক্টের ক্ষেত্রে আমরা মাল্টিপল সিলেক্ট করছিলাম, এখানে চেকবক্স যেই নেমটা ব্যবহার করছিলাম এটাকে অ্যারে হিসাবে নিয়েছিলাম। সেম আমরা যখন সিলেক্টের ক্ষেত্রেও মাল্টিপল ভ্যালু নেব, তখন আমাদের এই নেমটা হবে অ্যারে। যখন আমাদের অ্যারে নেম হবে তখন আপনি সরাসরি এই যে এখানে দেখেন, এখানে মাল্টিপল সিলেক্টের অপশন, কন্ট্রোল চিপে ধরে আপনি সিলেক্ট করতে পারবেন এগুলাকে, এই যে মাল্টিপল। ঠিক আছে, তো এটাকে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন না, মানে অ্যারে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন না। এই যে এখানে অ্যারে টু স্ট্রিং কনভার্সন বলতেছে, এই অ্যারেটাকে আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এরকম ইন্ডেক্স আকারে দিতে হবে, যে আমি 0 নম্বর ইন্ডেক্সটা সবসময় প্রিন্ট করাবো। এখন যদি আপনি রিফ্রেশ দেন, এই যে 0 নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট করাইছে। আপনি যদি দুইটাই দেন সবসময় মেইল প্রিন্ট করাবে। এখানে যদি আপনি 1 দেন, এই 1 দেন, তাহলে ফিমেল প্রিন্ট করাবে দ্বিতীয় নাম্বারটা। এই যে আমরা মেইল ফিমেল দুইটা সিলেক্ট করছি না, ও লাস্টারটা দেখাবে এই যে ফিমেল। তো এটা হলো যে আমি এখানে লুপ দেইনি, মানে আমরা তো জানি যে এখানে দুইটা অ্যারে আছে 0 আর 1, এই জন্য আমি এখানে 1 দিয়ে দিছি, এই যে এখানে 1 দিয়ে দিছি। তো উপরেরটা আমি ফর ইচ দিয়ে দেখাই দিছিলাম, এই নিচেরটা যদি আপনি এরকম করেন ফর লুপ দিয়েও করতে পারেন, যেহেতু এখানে 0 অথবা 1 আসে, তাহলে আপনি ওই যে ফর লুপের যে আই আছে সেই এটা লুপের ভিতরে দিয়ে এখানে জাস্ট আইটা প্রিন্ট করাই দিলেই হয়ে যায়। তাই মূলত এরকম করেই আপনি মাল্টিপল যে সিলেক্টের ভ্যালুগুলো এগুলো ক্যাচ করতে পারেন। ফর্মের আর একটা অপশন আছে, ওটাকে বলা হয় হলো যে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এরকম করে আমাদের একটা বড় টেক্সটের অপশন আসে না, যেখানে আমরা ডিসক্রিপশন লিখি,
এই যে এরকম বড় একটা অপশন আছে, এর ভ্যালুটা আমরা কিভাবে ক্যাচ করতে পারি। সেম এটারও একটা নাম থাকবে, এরকম নেম থাকবে, যেমন অ্যাড্রেস অথবা মেসেজ এরকম দেওয়া থাকতে পারে। অ্যাড্রেস জাস্ট সেম আগের মতোই, যদি আমাদের ইসেট থাকে প্রত্যেকটা এরকম চেক করতে পারে। এই ভ্যালিডেশন আমি দেখাই দিচ্ছি না, জাস্ট প্রত্যেকটা ফর্মের যেই এর ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো থেকে কিভাবে আমরা ডাটাগুলো ক্যাচ করতে পারি সেটা আমি দেখাই দিচ্ছি। এখান আমরা যদি এরকম করে এখানে বিস্তারিত ডিসক্রিপশন লিখি, যেমন আমি এখানে একটা অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেসটা আমি প্রিন্ট করাবো, সাবমিট দিলে এই যে ফুল অ্যাড্রেসটা আসতেছে। এটা হলো যে অ্যাড্রেসের ভ্যালু, মানে সবগুলোই কাজ করে মূলত আমাদের এই নেমের উপর ভিত্তি করে। এই যে নেম যেটা দেব সেই নেমের নামটাই পিএসপিতে আমরা ক্যাচ করব। এই যে পিএসপিতে আমরা ক্যাচ করতেছি, তাছাড়া তেমন কোনো কিছু না। ঠিক আছে, ফর্মের মধ্যে আর একটা অপশন আছে, সেটা হলো যে ইমেজ আপলোড করা। আমরা বিভিন্ন সময় দেখব যে একটা ইমেজ আপলোড করা দিতে হয় আমাদের, প্রোফাইল ইমেজ, অথবা আমরা যেমন ফেসবুকে পোস্ট করি না, ওখানে যে ব্রাউজ ইমেজ করি সেই ইমেজের অপশনগুলো, সেটা বানাইতে হয় আমাদের ইনপুট টাইপ ফাইল দিয়ে। আর নেম দিতে পারেন আপনার প্রোফাইল পিকচার, এরকম ইনপুট টাইপ ফাইল, নেম হলো প্রোফাইল পিকচার। এটা আমরা পিএসপিতে এটা ধরে কাজ করব। এটা দিলে আমাদের কি হবে, একটা ইনপুটের ফাইল চুজের অপশন দেবে। এই যে এরকম এরকম করে আমরা ফাইল সিলেক্ট করতে পারবো। এই ফাইলটা আমাদের কোনো না কোনো একটা ফোল্ডারে আপলোড করতে হয়, হ্যাঁ, অথবা এটা এই ফাইলের নামটা ডাটাবেজে সিলেক্ট করতে হয়, সেভ করতে হয়, পরবর্তীতে আমরা এই অনুযায়ী আবার শো করতে হয়। এক একজনের এক এক ধরনের ফাইল থাকবে। এই যখন আপনার এরকম ইনপুট টাইপ ফাইল নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এই ফর্মে আর একটা এট্রিবিউট যোগ করতে হবে। এই যে এখানে মাল্টি MULT, আর এটা ভুলে গেছি, একটু দাঁড়ান। এই অ্যাট্রিবিউটটা আপনাকে ফর্মে ব্যবহার করতে হবে অবশ্যই। হ্যাঁ, এইটা যদি আপনি না দেন তাহলে আপনার ফর্ম থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন না, অথবা কোনো ডকুমেন্ট আপলোড করতে পারবেন না, আপনার ফর্ম দিয়ে সাবমিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই অ্যাট্রিবিউটটা ফর্মে যোগ করতে হবে। এই অ্যাট্রিবিউটটা ফর্মে যোগ করতে হবে। যখন আমরা ফর্মে যোগ করব, তখন আমরা এই কি বলা যায়, এই নেমটার মাধ্যমে ইনপুট টাইপ ফাইলের যেই ফাইলটা আমরা চুজ করব সেই ফাইলটা আমরা পাবো। তো এই যখন আমরা ফাইল নিয়ে কাজ করব, তখন তো আমাদের এখানে তো মেথড কি আছে, পোস্ট মেথড। ঠিক আছে, পোস্ট মেথড থাকলেও আপনি ফাইলটা কিন্তু আপনি এই পোস্ট মেথডে পাবেন না। ফাইলটা আপনি পাবেন ফাইলস নামে একটা আলাদা গ্লোবাল ভেরিয়েবল আছে। যেমন আমরা এই এখানে গ্লোবাল ভেরিয়েবল দেখছিলাম কালকে, এখানে আমাদের যেমন গেট এবং পোস্ট এই দুটো নিয়ে দেখতেছি। এখানে আর একটা ভেরিয়েবল আছে হলো যে ফাইলস। এই যে ফাইলস এটা হয়, ঠিক আছে, এই যে ইনপুট টাইপ ফাইলস, এই যে গ্লোবাল ভেরিয়েবলটা, এইটা নিয়ে কাজ করতে হবে। তখন আপনাকে আমরা যদি এরকম কন্ডিশন লিখি তাহলে এটা হবে এরকম, ইফ ইসেট $FILES, এখানে ফাইলটা দিতে হবে, তার সাথে এখানে ফাইলের নেম দিতে হবে। এই যে এরকম নেম দিতে হবে। যদি এটা ইসেট থাকে তখন আমরা এখানে ফাইলের নেমটা জাস্ট ইকো করাইতে পারি। এখানে ইমেজ কিন্তু ইকো হবে না, ইমেজ এরকম করে ইকো হয় না, বুঝা গেছে। এখানে ইমেজের নামটা শো করাবো আমরা। এখানে দেখি আমরা ইমেজের নামটা শো হয় কিনা। এই যে এখানে আগে ফর্মটা সিলেক্ট করি, এগুলা ইনফরমেশন দেব আমরা, এরকম ইনফরমেশন থাকবে। এইখানে এগুলা আমি পূরণ করলাম না, জাস্ট এই যে লোগোটা আমি সিলেক্ট করলাম, এই যে লোগো, সাবমিট। এই দেখেন এখানে একটা নাম দেখা দিয়েছি কি logo.png। আমি যদি এখানে একটা বিআর দেই, ইকো ব্রেক দেই, লাইন ব্রেক,
এই যে এখানে দেখেন ইমেজের নাম দেখাই দিতেছে। এই নামটা হলো যে আমাদের ডাটাবেজে সেভ করতে হবে, কিন্তু ওই ইমেজটা কিন্তু ডাটাবেজে সেভ হয় না। এই যে আমরা যদি এখন আরেকটা ফাইল দিই, পিডিএফটা, এই যে পিডিএফ দিলাম, পিডিএফ এর নামটা শুধু আমাদেরকে দেখাবে, ঠিক আছে। তো এই নাম যদি আমাদের ডাটাবেজে শুধু রাখি, তাহলে আমরা ইমেজটা কই পাবো? ইমেজটা হলো যে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা থাকে, সেই প্রজেক্ট ফোল্ডারে হলো যে আমাদের আপলোড করে রাখতে হয়। যেমন আমাদের প্রজেক্ট ফোল্ডার হলো যে এই যে ট্রেনিং, এইটা হলো যে আমাদের প্রজেক্ট ফোল্ডার, আমরা এই ইন্ডেক্স ফাইলটাতে কাজ করতেছি। হ্যাঁ, তো এরকম করে আমাদের এরকম একটা নাম থাকতে পারে, ফোল্ডারের নাম এখানে যে আপলোডস, যে এখানে আপলোডের যত ফাইল আছে সবগুলো ফাইল এই আপলোডস ফোল্ডারে এসে জমা হবে। আর এই নামটা, যে ফাইলের যে নামটা থাকবে, সেই নামটা হলো যে আমাদের সার্ভারে জমা হবে। নেক্সট আমরা সার্ভার থেকে নামটা নিয়ে আসবো, আর এই ইমেজ ফোল্ডার থেকে ইমেজটা নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের ইমেজ ট্যাগের মধ্যে শো করাই দেবো, তাহলেই আমাদের ইমেজ শো হয়ে যাবে। আর নর্মালি আপনি এরকম করে শুধু ইকো করতে পারবেন ইমেজের নামটা, কিন্তু ইমেজ শো করাইতে পারবেন না, যদি না এটা আপনি কোথাও আপলোড করে রাখেন। তো এখন আমাদের দেখবো হলো যে কিভাবে আমরা এই ফর্মের মাধ্যমে এই ফাইলটাকে আপলোড করতে পারি। হ্যাঁ, ফাইল আপলোড করার জন্য দুইটা অপশন, একটা ফাংশন লাগে, সেই ফাংশনটার নাম হচ্ছে যে মুভ আপলোড ফাইল। মুভ আপলোড ফাইল একটু মুভ আপলোড ফাইল, TED হবে, মুভ আপলোডেড ফাইল। এটা এই ফাংশনটা দরকার হবে। তো এই ফাংশনটাতে আপনার দুইটা প্যারামিটার লাগে, এখানে দুইটা প্যারামিটার লাগে, আমি সেপারেট করে নিলাম কমা দিয়ে। হ্যাঁ, দুইটা প্যারামিটারের মধ্যে প্রথমটাতে লাগে হলো টেম্পোরারি লোকেশন। এই ফাইলটা প্রথমে তো টেম্পোরারি কোনো একটা ফোল্ডারে, আমাদের সি ড্রাইভের টেম্পোরারি একটা লোকেশনে ও নিয়ে নেয়, তারপরে আমাদের ডেস্টিনেশনে ও ফাইলটা ট্রান্সফার করে দেয়। টেম্পোরারি লোকেশনটার অ্যাড্রেস হলো যে এরকম, যেমন এই ফাইল, আমাদের ইনপুট টাইপ, এই যে এই ফাইল ভেরিয়েবলটা, তারপর এটা হলো যে আমাদের ইনপুটের যে নেমটা, সেই ইনপুটের নেম, তারপরে এখানে টেম্প নেম দিতে হয়, TEMP, টেম্প নেম, টেম্পোরারি ফাইল নেম, এটা টেম্পোরারি লোকেশন, এখানে প্রথমেতে যাবে। তারপর এই জায়গায় হলো যে আমাদের এই যে ফাইলটা আছে, সেই ফাইলটা কোথায় আমরা রাখবো, এরকম একটা ফোল্ডারের নাম স্ল্যাশ, এইখানে আমি ডেস্টিনেশনটা দেই dir আপলোডস, এটা হলো যে আমাদের ফোল্ডারের নাম। এই ফোল্ডারে আমাদের ফাইলটা জমা হবে, আমাদের এই নামে একটা আমার প্রজেক্ট ফোল্ডার আছে, এই যে আপলোডস, এটার ডিরেক্টরিটা, ঠিক আছে। এই ডিরেক্টরির পর এখানে আমরা এই ফাইলটা একটা ভেরিয়েবলে নিতে পারি, ফাইল নেম, এটা আমরা এই ডিরেক্টরি ডট এই ফাইল নেম, এই ডিরেক্টরিতে এই ফাইলটা যাবে। আপনি এটা এখানে ডট দিয়ে বুঝাইতে পারেন যে এখানে দুইটা কি ভেরিয়েবল লাগবে সবসময়, আসলে তা না, জাস্ট এটাও আপনি এরকম করে দিতে পারেন যে এই জায়গায় দিতে পারেন, এই যে এরকম করে এখানে এই ফাইল নেমটা দিয়ে শুধু dirটা আপনি এখানে কল করতে পারেন এই জায়গায়, ঠিক আছে। এখন যদি আমি এই একটা ফাইল চুজ করে সাবমিট দেই, দেখবো যে আমার এই আপলোড ফোল্ডারে সেটা এসে জমা হয়েছে। দেখি আমরা যদি এখন রিফ্রেশ দিই একটু, জাস্ট ইমেজটা আমি আপলোড করি, এই ইমেজটা সাবমিট, দেখি এই দেখেন লোগো মোবাইল আসছে না, এই যে লোগো মোবাইল। আর একটা ইমেজ যদি আমি আপলোড করি, এই পিডিএফটা আপলোড করবে, এই যে পিডিএফ সাবমিট, দেখবেন যে এখানে এই ফোল্ডারে পিডিএফ চলে আসছে। হ্যাঁ, আবার যদি আপনি আর জিপ ফাইল যদি আপনি আপলোড করেন, তাহলে কি হবে, আর একটা লোগো দেয়, এই যে লোগো সাবমিট, তাহলে এই যে লোগো নামে আরেকটা এখানে দেখেন আপলোড, 3 আইটেম আপলোডেড এখানে।
আর একটা যদি আমি ফাইল দিই, যেমন জিপ ফাইল যদি বড় ফাইল থাকে সেক্ষেত্রে কি আমাদের আসবে না? বড় ফাইলেও আমরা আপলোড করতে পাবো। এই এই যেমন একটু সময় লাগবে বড় ফাইল আপলোড ক্ষেত্রে। এগুলা কত এমবি, এইটা দিই আমরা 35 কেবি, এই যে জিপ, এটাও যদি আমরা আপলোড দিই সেম আপলোড হয়ে যাবে। এই যে জিপ ফাইলটাও আমাদের আপলোড হয়ে গেছে। এরকম করে হলো যে ফাইল আপলোড করতে হয় আমাদের কোনো একটা ফোল্ডারে। তো যখন আপনি আপলোড করবেন এখানে যদি সেম নামে থাকে, যেমন এই যে মোবাইল লোগো নামে একটা আছে না, এখানে মোবাইল লোগো, এই মোবাইল লোগো অথবা এই যে এইটাকেই যদি আমি আরেকবার জিপটাকে আবার আপলোড করি, এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। এই যে এরকম এইটাকে দুইবার হওয়ার কথা, দুইবার হবে না। মানে একটা ছবি তো আমি দুইবার আপলোড করতে পারি, তাই বলে কি একবার আপলোড করলে আগেরটা ডিলিট হয়ে যাবে? এরকম তো করা যাবে না। কিন্তু আমাদের এখন একটা আপলোড করাই দিলে আগেরটা ডিলিট হয়ে যাচ্ছে, দিলাম, এই যে আগেরটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা 9:48 আমি যদি আবার ওই ফাইলটাই দেই, আবার ওই ফাইলটাই দেই, আগেরটা ডিলিট হয়, নতুনটা থাকবে, 9:48 আছে। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হয়, ফাইলের যে নেমটা আছে না, এই যে এখানে ফাইলের নেমটা, এর এখানে আপনাকে র্যান্ডম কোনো সংখ্যা অথবা টাইম এখানে হলো যে জেনারেট করে দিতে পারেন। যেমন আমরা যদি এরকম করতে পারি, যেমন টাইম, পিএসপির একটা ফাংশন আছে টাইম, এই যে টাইমটা এখানে হলো যে জেনারেট হবে এই ফাইলটার সাথে, এখানে একটা টাইম জেনারেট হবে। এই টাইমটা জেনারেট হয়ে ফাইলের নামের সামনে থাকবে এটা, এই টাইমটা। এটা যদি দেখেন আমরা আরেকবার আপলোড করি অন্য আরেকটা ফাইল, যেমন এই যে ফর মেইল, এই যে এটা আছে না formail.jpg, আমার ছবিটা আমি আপলোড করলাম। তাহলে এইখানে দেখবো যে এই যে ফর মেইলের আগে দেখেন এখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হয়েছে। এই যে প্রতি সেকেন্ডে ওই টাইমটার কাজ হলো প্রতি সেকেন্ডে আপনার এখানে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে জেনারেট করে দিচ্ছে। আমি যদি আমার ছবিটা আবার আপলোড দেই তাহলে আগেরটা আর ডিলিট হবে না, নতুন করে আর একটা জেনারেট হবে। এই যে দেখেন এইটা একটা, এটা একটা, দুইটা আছে। আমরা যদি একটু লার্জ ভিউ করে দেখি, যে দুইটা ইমেজ, আমি যদি আবার ওই ইমেজটা দেই, আবার ইমেজটা দেই, তাহলে আবার আমার এখানে আসবে, তিনটা আসছে, দেখছেন? এরকম করে হলো যে ফাইলগুলো আপলোড করে। আর এটার কাজ করলাম যে ফাইলগুলোকে ইউনিক নেম করে দিলাম যাতে আগের ফাইলটা আমার ডিলিট না হয়। এই জন্য তার সাথে সাথে আমার একটা করে টাইম জেনারেট করে দিলাম। বস, আমি একটু ক্লাসে আছি, আপনাকে ফোন দিচ্ছি 10টার মতো। তো এই যে এরকম করে হলো যে আপনি ফাইল আপলোড করতে পারবেন। এই ফাইলের মধ্যে আপনি আবার এক্সটেনশন চেক করাই দিতে পারেন। সেই এক্সটেনশনটা চেকের কাজগুলো আপনারা করবেন, আমি জাস্ট বলবো, বাট আপনাদেরকে করতে হবে এবং যেখানে প্রবলেম হয় আমাকে বলতে হবে। হ্যাঁ, যেমন এই ফর্মটা দিয়ে এই যে এখানে যে ফাইলগুলো আমি চেক করতেছি, এখানে দেখেন আমি ভিডিও আপলোড করতে পারবো। এই যে ভিডিওটা দিলাম, WMV ভিডিওটাও আমার আপলোড হয়ে গেছে, এই যে ভিডিও। তো এখানে তো যা যাবতীয় দিচ্ছি সব ও হলো যে আপলোড করে ফেলতেছে, বাট আমাদের একটা ভ্যালিডেশন দরকার যে এই ফর্মটা শুধুমাত্র পিএনজি অথবা জেপিজি ইমেজ নিবে। দুই ধরনের ইমেজ নিতে পারে, যে পিএনজি নিবে অথবা জেপিজি নিবে। হ্যাঁ, তখন এখানে হলো যে এই যে যখন আমরা আপলোড করতেছি তার সামনে এই যে এইখানে কন্ডিশন বসাই দিতে হবে যে ফাইলের একটা এক্সটেনশন পাওয়া যায়, ফাইলের এক্সটেনশন পাওয়া যায়। এই যে এখানে ফাইল যেমন নেম দিছি আমি, এই যে নেম, তারপর যে টেম্পোরারি নেম আছে না, এরকমই আরও অনেকগুলো এই ফাইলের প্রপার্টি আছে এরকম, সেগুলা দেখবেন। আমি জাস্ট বললাম ওই অনুযায়ী আপনাদেরকে সার্চ করতে হবে এবং দেখতে হবে, এবং W3 স্কুলেও এই জিনিসগুলোও আছে। ঠিক আছে, W3 স্কুলে এই যে আপলোড আছে, এই যে এখানে কোথায় আপলোড দেখলাম, এই যে এখানে ফাইল আপলোড। তা ফাইল আপলোডের যেমন বললাম যে এক্সটেনশন, এই এক্সটেনশনটার ভ্যালিডেশন করতে হবে যে শুধুমাত্র আপনি পিডিএফ ফাইল আপলোড করবেন, শুধুমাত্র আপনি জেপিজি অথবা পিএনজি ফাইল আপলোড করবেন। এর উপর আবার থাকতে পারে যে শুধুমাত্র আপনি EXE ফাইল আপলোড করতে পারবেন, যে সফটওয়্যার আপলোড, অথবা শুধুমাত্র জিপ ফাইল আপলোড করতে পারবেন। বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া যায়, মানে সবাই তো সব ধরনের ফাইল যেন আপলোড করতে পারে না। কেউ আসতে পারে যে পিডিএফ দিল, কেউ টেক্সট ফাইল দিল, কেউ ডক ফাইল দিল,
কেউ HTML আপলোড দিল, যেমন আমাদেরটা সব আপলোড করবে, HTML ও আপলোড করবে, CSS ও আপলোড করবে, সব আপলোড করে ফেলবে। তো এটাকে কন্ডিশন করতে হবে যে শুধুমাত্র জেপিজি অথবা পিএনজি অথবা শুধু পিডিএফ আপলোড করবে, অথবা শুধুমাত্র ইএক্সজি ফাইলগুলো আপলোড করতে পারবে, অথবা জিপ ফাইল আপলোড করতে পারবে, হ্যাঁ, অথবা রার ফাইল আপলোড করতে পারবে। বিভিন্ন ধরনের এক্সটেনশন দেওয়া যায়। আবার এখানে দেওয়া যায় হলো যে আপনি 1 MBর বেশি ফাইল আপলোড করতে পারবেন না, 2 MBর বেশি ফাইল আপলোড করতে পারবেন না, 3 MBর বেশি ফাইল আপলোড করতে পারবেন না। হ্যাঁ, এই ধরনের অনেক কন্ডিশন দেওয়া যায়। এগুলার জন্য এই যে এখানে আছে, এইখান থেকে হলো যে আপনারা দেখে নেবেন, মানে এগুলা দেখলে অনেক টাইম লাগে আর কি। যেমন এখান থেকে শুধুমাত্র আমরা দুইটা অপশন দেখলাম, একটা হলো যে ফাইলের নেমের পর এখানে নেম, আর একটা হচ্ছে টেম্পোরারি নেম, এটা দেখলাম। এখানে আরো অনেকগুলো আছে, যেমন ফাইল সাইজ, যেমন আমি বললাম যে 2 MB 3 MB 4 MB এর বেশি আপলোড করতে পারবেন না, ওইটা চেক করতে হয় হলো যে ফাইল সাইজ দিয়ে, যেটা সাইজ। তারপর টাইপ, যেটা বললাম আমি ফাইলের টাইপ, এই যে এখানে আছে ফাইল টাইপ, এটা। তারপর নিচের দিকে আরো পাবেন, এই যে ফাইল সাইজ পাবেন, টাইপ পাবেন, ফাইল এক্সটেনশন যেটাকে বলি আমরা, .png জেপিজি, সেগুলা। এই ধরনের কন্ডিশনগুলো দিয়ে আপনারা বাসায় হলো যে আরো প্র্যাকটিস করবেন এই ফর্ম রিলেটেড যেগুলা কাজ আছে। আর তারপর ভ্যালিডেশন যেগুলা করা, গতকালকে যেরকম করে বললাম যে ইমেল যেন ইনপুট ফাঁকা থাকলে একটা মেসেজ দিবে, জেন্ডার ফাঁকা থাকলে মেসেজ দিবে, মেইল ঠিক আছে কিনা সেটার উপর মেসেজ দিবে, এগুলা চেক করতে হবে। তাছাড়াও এই গ্লোবাল ভেরিয়েবলের এই যেগুলো আমরা কাজ করছি পোস্ট মেথডে, ওই কাজগুলো আপনারা সার্ভার রিকোয়েস্ট মেথডেও করতে পাবো, সার্ভার মেথডেও করতে পাবো, রিকোয়েস্ট সার্ভার এগুলো দিয়েও করতে পাবো। হ্যাঁ, আর নেক্সট হলো যে আমি এই পিএসপির যে অ্যাডভান্স যেগুলো আছে এগুলো আমরা মাঝে মাঝেই দেখাবো, বাট আগামীকালকের থেকে আমরা হলো যে এখানে শুরু করবো, এই যে মাই এসকিউএল। মানে অতগুলো শেখালে আমার বহুদিন সময় যাবে। হ্যাঁ, এই জন্য আমি টাস্ক দেবো আপনাদেরকে, আপনারা হলো যে টাস্কগুলো আমাকে কমপ্লিট করাই দেবেন, বাট আমি যদি করি আপনারা না করেন তাহলে আবার সমস্যা হবে। মানে আপনাদেরও নিড থাকতে হবে যে ভাই আমাদেরকে এইটা শেখান। হ্যাঁ, কিন্তু আপনারা যদি আমাকে না বলেন, যেমন আপনারা এখনো আগের গুলো শেষ করেন নাই, তো আজকের এটা বুঝছেন কি? জি ভাই,